আচ্ছা এই যে সাইলেন্ট, তোরা যা শুরু করেছিস একটু শুনবি মনোযোগ দিয়ে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস তো পুরোটাই? ওকে। আর এর আগে যে ক্লাসটা করলাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো ম্যাপ সম্পর্কে? ম্যাপ কিভাবে পড়তে হয় বুঝতে পারলি? বাড়িতে পুরো ধরে ধরে পড়বি, কোথায় কোন এরিয়াগুলো আছে, কোন দিকে কোন রাজ্য আছে, কোন দিকে কোন দেশ আছে, কার সঙ্গে কে টাচ আছে। ওকে, ওটা যতক্ষণ ক্লিয়ার হবে না ততক্ষণ জিকে সম্পর্কে জ্ঞান হবে না। ওকে, এবার আমি ডিটেলস একটা একটা করে বলবো। ওকে, দেখ লাদাখ সম্পর্কে কি বললাম, যে হাইয়েস্ট বেশিরভাগ জিনিসটাই লাদাখে অবস্থিত। যে উচ্চতম মালভূমি কোথায় আছে? লাদাখে অবস্থিত। ভারতের উচ্চতম পার্ক কোথায় আছে? লাদাখে অবস্থিত। কি নাম? জিম কর্বেট। জিম কর্বেট, ওটা হচ্ছে উত্তরাখণ্ডে, ওটা হচ্ছে প্রথম ন্যাশনাল পার্ক। আর ওটা হচ্ছে কি পার্ক? হেমিস। হেমিস ন্যাশনাল পার্ক ভারতবর্ষের মধ্যে বৃহত্তম ন্যাশনাল পার্ক। এবার আরেকটা কোশ্চেন আছে, বৃহত্তম যদি বলা যায় কি বললাম? বৃহত্তম একটা মালভূমি, ভারতবর্ষের বৃহত্তম মালভূমি লাদাখ। উচ্চতম লাদাখ, আর বৃহত্তম হচ্ছে দাক্ষিণাত্য। আর এখানে যেটা আরেকটা বলতে চাই না, আমাদের হচ্ছে উচ্চতম আমাদের হিমবাহ সিয়াচেন। আর এখানে যে আমাদের হিমালয় এরকম করে চলে গেছে, যেটা হিমালয়টা, ঠিক আছে, এরকম করে গেছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিস্তার, ঠিক আছে। তো এর মধ্যে যে রেঞ্জ মানে ভাগ করা হয়, যে হিমালয় এতটুকু, এত রেঞ্জের মধ্যে অমুক হিমালয়, মধ্য হিমালয়, তারপরে হচ্ছে উচ্চ হিমালয়, তারপরে হচ্ছে তোমার ট্রান্স হিমালয়, শিবালিক, এই যে ভাগগুলো আছে তার মধ্যে কারাকোরাম পড়েছে গোটাটাই হচ্ছে লাদাখের মধ্যে। আর ওই কারাকোরাম রেঞ্জের মধ্যেই আছে ঢুকে হচ্ছে সিয়াচেন। এটা মনে রাখবি, কারাকোরাম রেঞ্জের মধ্যে আছে সিয়াচেন। ওখানে আছে আমাদের উচ্চতম পর্বতশৃঙ্গ, ভারতবর্ষের যদি বলা যায় উচ্চতম পর্বতশৃঙ্গ যে K2, সেটাও ওখানে ঢুকে আছে। K2 ফুল ফর্ম গর্ডন স্টিল। এরকম K1 K2 K3 করে K15 অব্দি আছে, ঠিক আছে। আর K2টা পড়েছে ভারতের মধ্যে, এবং পুরোপুরি ভারতের মধ্যে না, কিছুটা পাকিস্তানে চলে গেছে, কিছুটা ভারতে। এটা হচ্ছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। কিন্তু যদি বলা যায় ভারতের মধ্যে উচ্চতম পর্বতশৃঙ্গ, যেটা উত্তরাখণ্ডে আছে, নন্দা দেবী, পুরোপুরি ভারতের এরিয়ার মধ্যে। ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এবং উচ্চতম রোড সড়ক, সেটাও এখানে আছে। তারপরে উচ্চতম ট্যানেল, সেটাও লাদাখে অবস্থিত। এটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার চলে জম্মু কাশ্মীর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর, যেটা বলা হয় ঝিলাম নদী। এই ঝিলাম নদীটা কার শাখা নদী? সিন্ধু নদী। ঝিলাম নদী কার শাখা নদী? সিন্ধু নদী। আর ঝিলাম নদীর তীরে কি অবস্থিত? শ্রীনগর। এই জম্মু কাশ্মীরের ইতিহাস কে লিখেছে মনে আছে? রাজতরঙ্গিনী কার লেখা? কি সম্পর্কে লেখা আছে? জম্মু কাশ্মীর সম্পর্কে লেখা আছে। LOC লাইন অফ কন্ট্রোল। আর লাদাখে কি আছে? LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওটা নিয়ে প্রচুর গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। আর এই যে এটা দিয়ে আমাদের যে সিল্ক রুট, তারপরে ওই যে বলছে ওয়ান দেশ ওয়ান কান্ট্রি ওয়ান, একটা কি বলা যাচ্ছে, ওয়ান রোড, এরকম একটা পরিকল্পনা চাইছিল চায়না, যেটা এরকম করে চাইছিল চায়না থেকে ডাইরেক্ট পাকিস্তানের রোড নিয়ে যাবে। ওটা নিয়ে গন্ডগোল, ইন্ডিয়া এটাতে বাদী হচ্ছিল, ঠিক আছে। দাক্ষিণাত্য মালভূমি এখানে এই যে কয়েকটা রাজ্যের মধ্যে, একটা নয় 5-7টা রাজ্য মিলে দাক্ষিণাত্য মালভূমি। ওটাতে যাচ্ছি পরে, এক এক করে আয়। তারপরে আসলে হিমাচল প্রদেশ, এর রাজধানী কি? সিমলা। হিমাচল প্রদেশের এখান থেকে বিশেষ কোশ্চিন আসে না, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে এই যে ধর্মশালা নামে একটা বিখ্যাত জায়গা আছে হিমাচল প্রদেশে অবস্থিত, তার পরবর্তী রাজধানী। আর কি আছে? আপেলের দেশ, হ্যাঁ। এই 2-3টাই আসে হিমাচল প্রদেশ থেকে। আর ওদের একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কি বললি? ওটা আমি পরে দেখে বলে দিচ্ছি, ঠিক আছে, মনে পড়ছে না। এবার চলে আয় পাঞ্জাবকে ঘিরে কি করলাম? এখানে পাঞ্জাব আর তার মাঝখানে কি আছে? হরিয়ানা। এই দুটো রাজধানী কি? চণ্ডীগড়। এই পাঞ্জাবের মধ্যে বিখ্যাত যে জিনিসটা আছে, এখানে হচ্ছে আমাদের যে সতলুজ নদীটা আছে না, সতলুজ নদীটা, সেটা এটা দিয়ে চলে গেছে।
আর এই পাঞ্জাবে সব থেকে হেক্টর প্রতি উৎপাদন যেটা আমাদের যে কোনো দিনই ধান বিশেষ করে সব থেকে হেক্টর প্রতি উৎপাদন বেশি, এবং সব থেকে এখানে ওরা যন্ত্রপাতি রাসায়নিক সার ইউজ করে, জন্য এখানকার অনেক মৃত্তিকা নষ্ট হয়ে গেছে পাঞ্জাবে। ঠিক আছে, আর পাঞ্জাবের আর কি আছে, পাঞ্জাব পঞ্চ নদীর দেশ। ঠিক, পাঞ্জাবকে কি বলা হয়? পঞ্চ নদীর দেশ। এখান থেকে আরেকটা জিনিস ধরা হয়, যেখানে আর্যরা প্রথম এই অঞ্চলে এসে বসবাস শুরু করেছিল, পাঞ্জাব অঞ্চলে। পাঞ্জাবের অনেক হিস্ট্রিক্যাল কাহিনী আছে, যেমন আমরা যদি ধরি অমৃতসর, অমৃতসর বিখ্যাত স্বর্ণ মন্দির, সেটা কোথায় আছে? পাঞ্জাবে অবস্থিত, যেটা গুরুদ্বারা বলা হয়। পাঞ্জাবের মধ্যে একটা চলে গেছে হচ্ছে ওই পাকিস্তানে চলে গেছে গুরুদ্বারা একটা। তারপরে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড জানি কোথায় ঘটেছিল? অমৃতসর, জালিয়ানাবাগ নামক একটা জায়গায়, অমৃতসর। কত সালে? 1919 সালে। কার সময়? সর্দার উধম সিং ডায়ার। ডায়ার হচ্ছে সেই সময় ছিলেন হচ্ছে ওদের যে ব্রিগেডিয়ার, ওদের যে বলা যায় সৈন্যবাহিনী, তার ব্রিগেডিয়ার ছিল, তার নির্দেশে এখানে হত্যাটা হয়েছিল। আর এই পাঞ্জাবে দুজন নেতা ছিল বিখ্যাত, কি নাম? সত্যপাল মালিক, সৈফুদ্দিন কিচলু। এদের গ্রেপ্তারের প্রতিবাদে এই আন্দোলনটা হয়েছিল, ওখানে ওই সভাটা হয়েছিল, আর ওই সভা উপলক্ষেই গুলি চালিয়েছিল। আর এর বিখ্যাত একজন রাজার নাম কি ছিল পাঞ্জাবে? রঞ্জিত সিং, লাহোরের শাসনকর্তা রঞ্জিত সিং। তাকে কি বলা হয়? শেরি পাঞ্জাব। আর একটা বলা হয় লালা লাজপত রায়, পাঞ্জাব কেশরী। এবার এই পাঞ্জাবের এটা গেল, স্বর্ণ মন্দিরটা আছে, এটা একটু মনে রাখবি। আর পাঞ্জাবের লোকনৃত্য আমি জানি কি, ভাঙ্গড়া, পুরো হাত তুলো যে ড্যান্সটা, মনে করে পারবি তো? এবার চলে আসি আমরা রাজস্থান, আমাদের ফেভারিট জায়গা। রাজস্থান হচ্ছে মরুভূমি, অর্থাৎ কেন মরুভূমি এটাও বলে দেই। এখানে একটা আরাবল্লী পর্বত আছে, এরকম করে কি আছে পাঞ্জাবে আছে? আরাবল্লী পর্বত। টাকলু, তোর টাকলু ফাটাবো কি? এটা ওইদিকে আলোচনা কি বললাম, পাঞ্জাবে কি আছে, কি পর্বত? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? নাড়া মাথা করলে কি হয়? গুরু হয়, গুরু শিখর মনে রাখবে। ঠিক আছে, ওই কি বললাম, আরাবল্লী পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। এই আরাবল্লী পর্বত হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীনতম পর্বত। কি পর্বত? ভঙ্গিল পর্বত। খুব আশা করছি পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। এই যে আমাদের বর্তমানে যেটা হিমালয় দেখতে পাচ্ছি না, এর থেকে অনেক গুণ বড় ছিল এবং উচ্চতম ছিল, ক্ষয়ে 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 ছোট হয়ে গেছে, নিচু হয়ে গেছে। এই আরাবল্লীর অবস্থানের কারণে এখানে মরুভূমি তৈরি হয়েছে। তাহলে কোশ্চিন যে কিসের কারণে পাঞ্জাবে মরুভূমির সৃষ্টি? আরাবল্লীর অবস্থান। কারণ এই যে আরব সাগর থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যাবে, যাই তো ধাক্কা লাগতে হবে কোথাও, তো পর্বত তো আছে এই দিক বরাবর, স্লিপ খেয়ে চলে যায় এইদিকে, ধাক্কা লাগলো, লেগে ওপারে গেল না, গেল কি এইদিকে কিছু বৃষ্টিপাত হলো, বাকি ওই পার বৃষ্টিপাত হলো না। ওই রকম বৃষ্টিপাত না হওয়ার কারণে ওখানে হয়ে গেছে মরুভূমি অঞ্চল। অর্থাৎ পাঞ্জাবের পশ্চিম অঞ্চল টোটালটাই মরুভূমি। মনে থাকবে, এখানে এদের বালিয়াড়ির চলন্ত মার্গে রিয়ান বলা হয়, তারপরে বারখান আছে, আরো অনেক অনেক আছে। এখানকার বিখ্যাত একটা ঘাট আছে, সেটা হচ্ছে গোরান ঘাট। এটা গেল রাজস্থান এবং কোন কোন রাজ্যের মধ্যে সীমানা। এটা WBC তে ফাইনালে দিয়েছিল, মেন্সে 2020-তে, যে রাজস্থানের সঙ্গে সীমানা নেই কার? মহারাষ্ট্র। অপশন দিয়েছিল মানে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আর হচ্ছে হরিয়ানা। মহারাষ্ট্র দিয়েছিল, এটা হবে মহারাষ্ট্র। আর কার কার মধ্যে আছে? গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব। ওকে, বিখ্যাত মরুভূমিটার নাম কি? থর মরুভূমি। আর এখানকার একটা বিখ্যাত খাল আছে ভারতবর্ষের মধ্যে দীর্ঘতম খাল, ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটা ঠিক আছে, সেটা কোন নদীর তীরে? সতলুজ নদীর তীরে। সেখানে পাঞ্জাব সব থেকে সর্ষে উৎপাদন বেশি হয় এখানে, কারণ এখানে প্রতি বছর বন্যায় অনেক জায়গায় চড়ি পড়ে যায়, ওই চড়িতে সর্ষে হয় খুব। এবং এই পাঞ্জাবের মধ্যে ক্ষেত্রী কি উৎপাদনের জন্য বিখ্যাত? পাঞ্জাব বলছে, রাজস্থানের মধ্যে কি উৎপাদনের জন্য? তামা উৎপাদন, সব থেকে প্রাচীনতম খনি তামা উৎপাদনের। এটা হচ্ছে
রাজস্থান আরো অনেক কিছুর জন্য বিখ্যাত, অনেক খনি পাওয়া যায়, রূপা পাওয়া যায়, তারপরে তোর তামা তো পাওয়া যায়, আরো কয়েকটা পাওয়া যায় রাজস্থানে। এবার গেল রাজস্থানের নৃত্য কি? ঘুমার ঘুমর, ঠিক আছে। তারপরে কাঠপুতলি, হ্যাঁ নাম শুনেছিস? কাঠের পুতুল বানিয়ে ড্যান্স করা কাঠপুতলি, খুব বিখ্যাত ওখানকার প্রোগ্রাম। পুতুল নাচ টাইপের, পুতুল নাচ না, কাঠপুতলি ড্যান্স এটা। তাহলে ঘুমর আর কাঠপুতলি খুব বিখ্যাত। আর এখানকার বিখ্যাত আরেকটা জিনিস, সেটা হচ্ছে লবণাক্ত হ্রদ, বৃহত্তম, কি নাম? খনি, যেটা সম্ভব, সেটা অবস্থিত। আর একটা আছে যোধপুর, আর একটা হচ্ছে গোলাপি শহর, কি? জয়পুর। জয়পুরকে কি বলা হয়? গোলাপি শহর। আর একটা আছে সাদা শহর, কাকে বলা হয়? উদয়পুর। সাদের শহর কাকে বলা হয়? উদয়পুর। উদয়পুরকে বলা হয়, আরেকটা ওকে বলা হয়, ঠিক আছে। তো উদয়পুর আর হচ্ছে জয়পুর, এই দুটো পুরকে মনে রাখতে হবে। ওকে, এবার এখান থেকে চলে যায় গুজরাট। গুজরাট আরো ইম্পর্টেন্ট। গুজরাটের নল সরোবর নাম শুনেছি? কিসের জন্য বিখ্যাত? পক্ষীলয়। এখানে কচ্ছ নামে একটা জায়গা আছে, এই জায়গাটা কচ্ছের রন। রন মনে হচ্ছে স্বেচ্ছাতা জলাভূমি। সেটা কোথায়? বৃহত্তম কচ্ছ রন অবস্থিত গুজরাটে। এবং সেই কচ্ছের রনে কি উৎপন্ন হয়? লবণ। আর এখানে ডান্ডি মার্চ শুরু হয়েছিল। কে শুরু করেছিলেন? গান্ধীজি। কত সালে? 1930 সালের 12ই মার্চ শুরু করেছিল, আর শেষ করেছিল কত সালে? 1930 সালেরই হবে। 3-4 মাস পর, তার 1 মাস পরে এপ্রিল মাসে 6 এপ্রিল, 12ই মার্চ থেকে 6 এপ্রিল শুরু করলো। হচ্ছে কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে, শেষ করলো ডান্ডিতে গিয়ে। ওর সময় গান্ধীজির সহসাথী কে ছিল? সরোজিনী নাইডু এরা ছিল। গিয়ে লবণ আইন শুরু ভঙ্গ করে দিল, অর্থাৎ ব্রিটিশরা একটা আইন করেছিল যে প্রচুর পরিমাণে ট্যাক্স দিয়ে লবণ খেতে হবে। তো গান্ধীজি বললো, আমাদের সমুদ্র, আমাদের লবণ, আমরা কেন ট্যাক্স দিতে যাব? তখন নিজের হাতে লবণ তৈরি করে বললো, আমরা আর ব্রিটিশদের আইন মানবো না, আজ থেকে লবণ তোমরা সবাই খেতে পারো। ওই জন্য ওই আইনটাকে প্রথম বলা হয় ভারতবর্ষের আইন অমান্য আন্দোলন। তাহলে ভারতবর্ষের আইন অমান্য আন্দোলন হচ্ছে লবণ আইনটা। ওকে, গুজরাটের বিখ্যাত একটা ফরেস্ট, গির, কিসের জন্য বিখ্যাত? সিংহ, সিংহের জন্য। একটাই আছে এশিয়ার মধ্যে বৃহত্তম, এশিয়ার মধ্যে বৃহত্তম। গুজরাটের নৃত্য কি? গুজরাটে আরেকটা হয় ডান্ডিয়া, আরেকটা হয় কি? গুজরাটে একটা রিসেন্ট যেটা করা হয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বৃহত্তম স্টেডিয়াম তৈরি করা হয়েছে, কি নাম? মোতেরা স্টেডিয়াম, যেটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেটা গুজরাটে অবস্থিত। কোথায়? আহমেদাবাদ বলতে পারছি না, গুজরাটে অবস্থিত, ঠিক আছে। নরেন্দ্র মোদী, এটা আগে মোতেরা ছিল, সেটা চেঞ্জ করে নরেন্দ্র মোদী। ভারতের নয়, ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে। হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে এখানে আর একটা জায়গা আছে, কি নাম? এটা, এই জায়গাটার নাম কি বল? খাম্বাদ উপসাগর। এইখানে এসে দুটো নদী ঢুকেছে। ওই দুটো নদী আসে, কোন দুটো নদী? এটা হচ্ছে নর্মদা আর একটা তাপ্তি। এই নর্মদা হচ্ছে উত্তর ভারতের আর মধ্য ভারতের সব থেকে বৃহত্তম পশ্চিম বাহিনী নদী। নর্মদা হচ্ছে মধ্য ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী। নর্মদা আর তাপ্তি, এই দুটো নদী কার মধ্যে দিয়ে গেছে? গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা মানে হচ্ছে দুটো এরকম, দুটো ধর এরকম পর্বত আছে, এখানেও পর্বত আছে, এই যে এর মাঝখান দিয়ে যেটা আসে সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা, অর্থাৎ দুটো স্তূপ পর্বতের মাঝখান দিয়ে গেছে। যেমন সাতপুরা একটা আছে, এরকম এর মাঝখান দিয়ে যেটা গেছে সেটাকে বলছে গ্রস্ত উপত্যকা, ঠিক আছে। হ্যাঁ, না, স্তূপ পর্বত। তাহলে এই দুটো মনে রাখবি, এই দুটো নদী পশ্চিম বাহিনী কোথায় ঢুকেছে? খাম্বাদ উপসাগরে, ঠিক আছে। এখানে দমন দিউ নামে আর দাদরা নগর হাভেলি, যেটা 2023 সালে 22 সালে ওদেরকে জয়েন করা হয়েছে।
চারটাকে জয়েন করে, চারটা নয়, ছোট ছোট দুটোকে জয়েন করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়েছে, দাদরা নগর হাভেলি দমন দিউ। এটা লেটেস্ট কিন্তু, ঠিক আছে। ওই জন্য আগে ছিল 9টা, যেহেতু এটাকে একটা করে দিয়েছে, হয়ে গেছে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, তাহলে টোটাল যদি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলে বলা হয় কটা হবে? 28টা। 28টা রাজ্য আর 8টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। টোটাল হচ্ছে 36টা। মনে আছে কি কি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বল দেখি? লাদাখ, জম্মু কাশ্মীর। এখান থেকে ম্যাপ ধরে বলি সুবিধা হবে। লাদাখ, জম্মু কাশ্মীর দুটো গেল, দাদরা নগর হাভেলি দমন দিউ 3টে গেল, লাক্ষাদ্বীপ 4টে গেল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা গেল, দিল্লি 6টা গেল, পুডুচেরি 7টা গেল, আরেকটা কোথায় গেল? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর 4টা, দিল্লি 5টা, দমন দিউ ও দাদরা নগর হাভেলি 6টা, লাক্ষাদ্বীপ বললাম, পুডুচেরি 7টা। এই এখানে একটা চণ্ডীগড় আছে, চণ্ডীগড় আছে, হ্যাঁ চণ্ডীগড়ই হবে সম্ভবত। এইভাবে দেখে নে তোরে, ওটা কি হবে? চণ্ডীগড় ঠিকই বলেছি, ওটা আমার মানে মাথাতে খেয়াল ছিল। আলাদা করেছি, ওটা একটা হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1টা, চণ্ডীগড় 2টো, দাদরা নগর হাভেলি 1টা, ঠিক আছে, দমন দিউ 1টা, 4টা, লাক্ষাদ্বীপ 5টা, 6টা, জম্মু কাশ্মীর 8টা, লাদাখ 8টা, 8টাই হচ্ছে। দমন দিউ আলাদা, দাদরা নগরটা আলাদা। দিল্লি কোথায় গেল? দিল্লি হাওয়া, এটা একটা হবে, দিল্লি 1টা, 8টা। এরা ভুল দিয়েছে এখানে, ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে। তাহলে কি বললাম? প্রথমে হচ্ছে দিল্লি, লাদাখ, জম্মু কাশ্মীর, লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি 4টে তো ওখানেই চলে গেল। এখানে দাদরা নগর হাভেলি দমন দিউ 5টা। তারপরে হচ্ছে পুডুচেরি 1টা করেছে, পুডুচেরি 6টা, লাক্ষাদ্বীপ 6টা, আর আন্দামান 7টা, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 8টা। হিসাব এটা হচ্ছে ওল্ড ম্যাপ সম্ভবত, ওরা ওই 23-এরটা নেই, বুঝে গেল? আপডেট থাকতে হবে। 8টা তাহলে হচ্ছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। ক্লিয়ার? এবার গুজরাট সম্পর্কে যা বললাম। এখানে গান্ধীজির জন্ম আমরা জানি, খেদা নামক সত্যাগ্রহটা এখানে হয়েছিল। আর হচ্ছে মিল মালিকের যে ধর্মঘট যেটা আহমেদাবাদে হয়েছিল, সেটা এখানেই হয়েছিল গুজরাট। পোরবন্দর, গুজরাটের পোরবন্দর। এখানে আরেকটা বিখ্যাত প্রশ্ন হচ্ছে লোথাল, যেটা আমরা ইতিহাসে পাই। লোথাল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এই লোথাল হচ্ছে বলা যায় ইতিহাসের সব থেকে প্রাচীনতম বন্দর। সেটা কোথায় পাওয়া গেছিল? লোথালে। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। মনে থাকবে? না, সিন্ধু নদী এখানে পাকিস্তানে, এখানে কিছুটা অংশ পড়েছে, এখানে উত্তরপ্রদেশে কিছুটা অংশ পড়েছে। হরপ্পা সভ্যতার বিশাল এরিয়া নিয়ে রাজস্থান, উত্তরপ্রদেশ। রাজস্থানে যেমন কালীবঙ্গান আছে, হরপ্পার কালীবঙ্গান, সেটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। উত্তরপ্রদেশে আছে আলমগীরপুর, এখানেও আছে হরপ্পার স্থান। কি নাম? আলমগীরপুর। মধ্যপ্রদেশে পাওয়া যায়নি, মধ্যপ্রদেশ পরে যাচ্ছি। এবার চলে আসি মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে লেটেস্ট যেটা আছে, ভারতবর্ষের প্রবেশদ্বার বলা হয় মহারাষ্ট্র। ফিল্ম সিটি অবস্থিত মহারাষ্ট্রে, ক্যাপিটাল সিটি মহারাষ্ট্র। তারপরে প্রথম হচ্ছে ওয়াটার ট্যানেল ইন দা সি, সমুদ্রের মধ্যে প্রথম ওয়াটার ট্যানেল মহারাষ্ট্র হলো। আর কি বললি? পেট্রোল উৎপাদনের বৃহত্তম যেটা হচ্ছে উৎপাদন কেন্দ্র, সেটা হচ্ছে মহারাষ্ট্রের ডিগবয়। সাগর সম্রাট বলা হয় ওটাকে। কি বলা হয়? সাগর সম্রাট। ঠিক আছে।
আর এই যে এখানে পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত, এখানে দুটো ঘাট অবস্থিত, কি না? ফলঘাট, পালঘাট না, ঘোড়ঘাট। ঘোড়ঘাট। ঘোড়ঘাট কোথা থেকে কোথায়? মুম্বাই থেকে পুনে, আর ফলঘাট হচ্ছে মুম্বাই থেকে নাসিক। এই দুটো। ঘোড়ঘাট হচ্ছে মুম্বাই থেকে পুনে, ফলঘাট হচ্ছে মুম্বাই থেকে নাসিক। ঘাট, ঘাট মানে এই যে এই দিক থেকে গোটাটাই হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এখান থেকে শুরু করে গোটাটাই কি আছে? পশ্চিমঘাট পর্বতমালা। আর তার মাঝখানে মাঝখানে ওই ঘাট বলতে ওই নামার মতো একটা জায়গা আছে, মানে যাতে নামা যায়, পুকুরে যেরকম ঘাট থাকে, ফাঁক এক প্রকারের, সেটা দুটো পড়েছে। কি কি বললাম? ঘোড়ঘাট আর হচ্ছে থলঘাট, মনে থাকবে। এই তারপরেই চলে আসছে আমাদের পালঘাট, যেটা নীলগিরি পর্বতমালা আমরা নাম শুনেছি, সেগুলো ওই পশ্চিমঘাটের মধ্যে অবস্থিত। তার আগে মহারাষ্ট্রের সম্পর্কে আরেকটু বলে নেই। মহারাষ্ট্রে দুটো হচ্ছে লোকনৃত্য আছে, লোকনৃত্য, কি নাম? তামাশা আর লাবণী। তামাশা, লাবণী। ওখানে গণেশ উৎসবটাও পালন করা হয় মহারাষ্ট্রে, ঠিক আছে? গণেশ উৎসব। আর মহারাষ্ট্রে বেশিরভাগই মারোয়াড়ি বলছি, ওটাকে কি বলা হয়? না 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 না, আরে মহারাষ্ট্রের ঠাকুর নামে যে না, মেয়েগুলো ধুতির মতো পরে খাইতে মহারাষ্ট্রের তিনটা আমাদের যে বলা যায় মন্দির, গুহা মন্দির, মারাঠা সাম্রাজ্য বলা যায়। শিবাজির যে মূল ভূমি সেটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে এখানে কি ছিল? ওই যে শিবাজিকে পার্বত্য মুসিক বলা হতো, ঠিক আছে? এই শিবাজির জন্মস্থান হচ্ছে মহারাষ্ট্র। আর আমি বললাম তিনটা, খাজুরাহো তো মধ্যপ্রদেশ, ওটা বাদে ইলোরা, এলিফ্যান্টা আর অজন্তা, এই তিনটার কথা বলছি। খাজুরাহো বাদে, মনে রাখবে, খাজুরাহো বাদে আমাদের চারটা গুহা মন্দির। কি কি? ইলোরা, এলিফ্যান্টা, অজন্তা, আর একটা হচ্ছে খাজুরাহো। এর মধ্যে খাজুরাহোটা বাদ। খাজুরাহো হচ্ছে মধ্যপ্রদেশ, আর বাকি তিনটা হচ্ছে মহারাষ্ট্র। ইলোরা, অজন্তা, এলিফ্যান্টা সব হচ্ছে মহারাষ্ট্র। কি দিয়ে? ভয়েল দিয়ে। মনে রাখবে তিনটা ভয়েলেই আছে হচ্ছে মহারাষ্ট্র। ভয়েল তিনটা মহারাষ্ট্র, আর বাকি হচ্ছে কনসোনেন্ট চলে গেছে মধ্যপ্রদেশ। ওকে, এই আই ওর মতো, তাই তো? এতে অজন্তা, ইতে ইলোরা, আইতে এলিফ্যান্টা, এরকম করে মনে রাখবে। তিনটেই আছে এখানে, আর ভুল হবে না জীবনে। ভেরি গুড। এবার চলে আসে এখানে একটা জায়গা আছে নাসিক, কিসের জন্য বিখ্যাত? আঙ্গুর চাষের জন্য। আর ফলের রাজ্য বলা হয় মহারাষ্ট্র, ঠিক আছে? ভাবতেই অবাক লাগে না, ফলের রাজ্য, এত ফল। এবার চলে এসেছি গোয়া। গোটাটাই সমুদ্র বেষ্টিত একটা বন্দর টাইপের রাজ্য। এখানে একটা বিখ্যাত পাখিরালয় আছে, কি নাম? সুলতানপুর। হরিয়ানা একটা আছে সুলতানপুর, মহারাষ্ট্রে আর একটা আছে। আর এর রাজধানী কি? পানাজি। আর এর একটা নদী আছে মান্ডবী। হ্যাঁ, দুধসাগর ওয়াটার, খুব বিখ্যাত। কি নাম? মোরল্যান্ড। ঠিক আছে, ওগুলো আরো ডিটেলসে যাবো। আমি জাস্ট একটা বেসিক দিচ্ছি যেগুলো আসে পরীক্ষায় আসার মতো। তাহলে মহারাষ্ট্র নিয়ে মোটামুটি গেল। আর এখানে মহারাষ্ট্রে আরেকটা জিনিস করেছিল, গোয়া হচ্ছিল, ঠিক আছে? গোয়াতে এই যে আমাদের যে তৎকালীন কি ছিল উপরাষ্ট্রপতি, এম ভেঙ্কাইয়া নাইডু, তাই তো? না, গোয়া থেকে আরেকটা কোশ্চেন আছে যে সব থেকে পরে প্রথমে যারা এসেছিল ভারতবর্ষে, যে বিদেশি ব্রিটিশ, কে ছিল প্রথমে? চারটে জাতি, পিডিএফ বলেছিলাম, পর্তুগিজ, তারপরে ডাচ, ডেনিশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে ফ্রান্স, পিডিএফ, তাই তো? পিডিডিএফ। আর গেছিল লাস্ট থেকে পর্তুগিজরা গেছিল, তারা লাস্ট থেকে, এই পর্তুগিজরা লাস্টে গোয়া থেকে গেছিল, বিতাড়িত করা হয়েছিল ওদেরকে, ঠিক আছে? এবার চলে আসি কর্ণাটক। এটা কর্ণাটকের বিখ্যাত যে ম্যাঙ্গালোর অবস্থিত। কর্ণাটকে কফির জন্য বিখ্যাত। কফি রপ্তানি তো ভারতবর্ষের রপ্তানি তো করতে পারে না, কি করে রপ্তানি করবে? যেটুকু কফি হয় ভারতের লোকে খেয়ে নেয়,
কর্ণাটকের মধ্যে আমাদের যোগ জলপ্রপাত আর হচ্ছে কুঞ্চিকল। কুঞ্চিকল যেটা হচ্ছে ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত, সেটা কোথায় আছে? কর্ণাটক। কর্ণাটকে অবস্থিত। তারপরে যোগ জলপ্রপাত, আগে জানতাম যে যোগ জলপ্রপাত হচ্ছে সব থেকে উচ্চতম, কিন্তু রিসেন্ট বলা হচ্ছে না, মেপে দেখা যাচ্ছে কুঞ্চিকল হচ্ছে সব থেকে উচ্চতম জলপ্রপাত। যোগটা কোন নদীর তীরে অবস্থিত? যোগটা হলো সরাবতী নদীর তীরে কোন জলপ্রপাত? ও যোগই হবে, যোগ জলপ্রপাত। যোগ জলপ্রপাত হবে। আর কুঞ্চিকল কুঞ্চিকল বড়াই নদী। বড়াই নদী। এটা মনে রাখবে যে কুঞ্চিকল কোন নদীর তীরে অবস্থিত? বড়াই নদী, বড়াই নদী, শিমোগা ডিস্ট্রিক্ট। শিমোগা ডিস্ট্রিক্ট। মনে রাখবে কুঞ্চিকল হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট উচ্চতম জলপ্রপাত। আর এখানে আমরা নাম বাহুবলী নাম শুনেছি। হ্যাঁ, বাহুবলী। এই বাহুবলীর নামের যে নায়ক, যাকে বলা হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, পরবর্তী জীবনে শ্রবণ বেলেগোলা, শ্রবণ বেলেগোলা। মহারাষ্ট্রের একটা জায়গা, সেটার নাম কি? শ্রবণ বেলেগোলা। সেখানে চলে গেছিল পরবর্তী জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য, গিয়ে কি শুরু করেছিল? অনশন। অর্থাৎ যারা হচ্ছে কি ধর্মটা, জৈন ধর্ম পালন করত, তাদের নিয়ম ছিল শেষ জীবনে হয় অনশন করে জীবন ত্যাগ করবে, নাহলে ঈশ্বরের নাম করতে করতে ওদের ঈশ্বর কি ছিল? মহাবীর। মহাবীরের কোন ধর্মে ছিল? জৈন ধর্ম। জৈন ধর্মে দুটো ভাগ ছিল, একটা শ্বেতাম্বর, একটা দিগম্বর। দিগম্বর। তো ওই কি নাম বললাম বল? মহাবীর না, ওই যে যেখানে বললাম বাহুবলী, চন্দ্রগুপ্ত মৌর্য। সেই চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী জীবনে বা রাজকর্ম ত্যাগ করে দিয়ে চলে গেছিল, গিয়ে ওখানে অনশনে জীবন ত্যাগ করেছিল। ওই জায়গাটার খুবই ওই জন্য বিখ্যাত। কি জায়গাটার নাম বললাম? শ্রবণ বেলেগোলা। এখানে কর্ণাটকে আর কি আছে বিখ্যাত বল দেখি? সোনা উৎপাদনে সোনা উৎপাদনে। সোনা উৎপাদনে তো ফার্স্ট, জানি কর্ণাটক সোনা উৎপাদনে ফার্স্ট। আর কি আছে? ওখানে 5 জাতীয় উদ্যান আছে। কি কি নাম? বন্দিপুর জাতীয় উদ্যান, হ্যাঁ। বেড়াঘাটা জাতীয় উদ্যান, আর অনসি জাতীয় উদ্যান, আর কুদ্রেমুখ জাতীয় উদ্যান, কুদ্রেমুখ, ওটা আসবে পরীক্ষায়। আর নাগারহোল জাতীয় উদ্যান। নাগারহোল, কুদ্রেমুখ খুব ইম্পর্টেন্ট। এই দুটো আছে, যেটা কোথায় অবস্থিত? কর্ণাটকে। জাতীয় উদ্যানগুলো একদিন অন্যদিন ক্লাস করবো, অনেক দেরি হয়ে যায়, ওই জন্য ওটা করছি না। ঠিক আছে, জানি যে ওই জন্য ভালো লাগলো। আর এর এরিয়াগুলো কি কি? কেরালা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর হচ্ছে মহারাষ্ট্র। সঙ্গে আছে গোয়া। এটা ভুল হয়ে যায়। টোটাল কটা রাজ্য? 1 2 3 4 5 6টা কিন্তু। ঠিক আছে। আর তোদের আরেকটা জিনিস বলিনি, যে এই ভারতবর্ষের কটা রাজ্য সমুদ্রের বন্দরের বা সমুদ্রের সঙ্গে যুক্ত আছে? 9টা। অর্থাৎ উপকূলবর্তী 9টা। নটা। এটা যেন মনে থাকে। টোটাল হচ্ছে 9টা রাজ্য। সব থেকে বেশি উপকূল রেখা কার? গুজরাট। গুজরাট। ওটা ছাড়া পড়েছিল। হ্যাঁ। উপকূল রেখা মানে এই যে জল, যেখানে সমুদ্রে জল লেগে আছে, এগুলোকে উপকূল রেখা বলা হয়। সব থেকে বড় হচ্ছে গুজরাট, আর দ্বিতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। কর্ণাটক গেল, এবার চলে আসে কেরালা। কেরালা সম্পর্কে তোদের কি ধারণা আছে? মশলার বাগান বলা হয়। 2023 সালে হলো কেরালা থোরিয়াম উৎপাদনে প্রথম স্থান করলো। থোরিয়াম। থোরিয়াম একটা মূল্যবান ধাতু, সেটা উৎপাদনে কেরালা কি স্থান? প্রথম প্রথম স্থান স্থান। করলো। আর এখানে কি কি পাওয়া যায় বিখ্যাত বল? মশলা, মশলা। বাগান। এখানে প্রথম মশলার জন্য এসেছিল ছুটে আরব থেকে, আর আরো অন্যান্য পর্তুগিজরা এসেছিল এই মশলার টানে। এখানে গোলমরিচ বিখ্যাত ছিল। এখানকার গোলমরিচ ভারতের জগৎ বিখ্যাত। এটা কিলো টাকা। এখান থেকে ওরা ধরে নে যেই মূল্যে নিয়ে যে তার থেকে 200-300 গুণ দামে বেশি বিক্রি করতো। 300 সোনা দানার থেকেও ওদের কাছে ইম্পর্টেন্ট ছিল মশলা। ওই জন্য মশলার লোভে ওরা এসেছিল ভারতবর্ষে। কারণ ওই দিকের লোকগুলো মাংসাশী ছিল, খুব মাংস খেত। আর ভারতের লোক কিন্তু মাংসাশী নয়। হ্যাঁ, না, সোনা দানার দামটা ব্যালেন্স গোটা ওয়ার্ল্ড এখন, আগে ছিল হয়তো কম, এখন গোটাটায় নির্ভর করছে টোটালটা ইন্টারন্যাশনাল মার্কেটের উপর। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের উপর নির্ভর করছে সোনা দানার দাম, শেয়ার মার্কেট। ওকে, এখন সোনা দানা ওই যে এখানে পেলাম জন্য দাম কমে গেল, বেড়ে গেল, এরকম ব্যাপার না। গেল। আরো কি আছে কেরালাতে? আমরা জানি এটাকে কি বলে? দেবতাদের রাজ্য। আর এখানকার ভগবানের নিজের দেশ। ভগবানের নিজের দেশ। আর দ্বিতীয় হচ্ছে কেরালাতে তোর কয়েকটা অনুষ্ঠান হয় বিখ্যাত। কি কি অনুষ্ঠান? কেরালা
কেরালা মোহিনীয়াট্টম কথাকলি আছে একটা কথা অলিত আছে, আর কি মোহিনীনাট্যম আছে, আর এটা আছে কি ওনম। ওনমের জন্য বিখ্যাত ওনম কেরালা। আর এই কেরালার রাবার উৎপাদনে প্রথম, রাবার উৎপাদনে প্রথম কেরালা। ঠিক আছে, প্রথম মৌসুমি এটা আছে পরীক্ষায় যে প্রথম মৌসুমি বায়ু প্রথম কোন রাজ্যে ঢোকে, সেটা আছে কেরালাতে। তো প্রথমে যে সমুদ্র থেকে কটা সমুদ্র আছে আমাদের, এখানে আছে আরব সাগর, এটা বঙ্গোপসাগর, তার নিচে আছে ভারত মহাসাগর। তো এই যে আরব সাগরে যে উৎপন্ন হয় ঝড়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ওই আর কিছুদিনের মধ্যে চলে আসবে। কোন কোন মানে কোন কোন এটাই সাগর থেকে প্রথম- কি নাম হ্যাঁ? আপনার? কোন সাগর থেকে উঠলে কি নাম জানো? সবই হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। না, কোন কোন সাগর থেকে উঠলে সাইক্লোন বা কোনো হ্যাঁ, বঙ্গোপসাগরে কি হয় সাধারণত সাইক্লোন হয়। ঠিক আছে, তারপরে চায়নার যেগুলো হয় সেটা টাইফুন, আমেরিকাতে যেগুলো হয় হ্যারিকেন। না হ্যারিকেনটা চায়না না না, টাইফুনটা চায়না, টাইফুন। হ্যারিকেন হচ্ছে ওটা কি বলতে আমেরিকা টামেরিকার দিকে, আর টর্নেডো কোথায় কোথায় টর্নেডো আমেরিকা। চার, টর্নেডো ঠিক আছে, এটা বললাম কেরালা চলে গেল। এবার চলে আসে তামিলনাড়ু। এই তামিলনাড়ু হচ্ছে সব থেকে নিচে কি আছে, কন্যাকুমারী। এই তামিলনাড়ুর মধ্যে আমরা কি উৎপাদনে ফার্স্ট তামিলনাড়ু? ম্যাগনেসিয়াম উৎপাদনে ম্যাগনেসিয়াম শুধু, আর কি বল? তামিলনাড়ু হচ্ছে এখানকার চা হচ্ছে বিখ্যাত। নাম শুনেছিস? তামিলনাড়ুতে চায়ের বাগান দেখা যায়। দার্জিলিং এর চা হচ্ছে জগৎ জোড়া চা। এখানে হেক্টর প্রতি উৎপাদনে ফার্স্ট তামিলনাড়ু। পাঞ্জাব হচ্ছে হেক্টর প্রতি ধান উৎপাদনে ফার্স্ট, যেটা হচ্ছে চাটা উৎপাদন হেক্টর প্রতিতে হচ্ছে ফার্স্ট। তামিলনাড়ু হচ্ছে সব থেকে বড় কি আছে, সমুদ্র তট। সমুদ্র তট মানে এই সমুদ্রের তট যেখানে লোকজন গিয়ে আড্ডা মারে, যে চেন্নাই বন্দরটাও তার মধ্যে একটা পড়ে, বুঝে গেল। আর এখানকার বিখ্যাত নৃত্য কি, ভারতনাট্যম, যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য, এটা হচ্ছে ভারতনাট্যম। ওখানে একটা জায়গা আছে না বিজয়বাড়া? বিজয়ওয়াড়া আছে, আর কি আছে, কি বললি বল? বললাম ওটা একটু বলে দেবে, হাট্টরপতি আর কিয়াগুড়িটা। হেক্টর প্রতি বলছি, তার মানে ধর তোর হচ্ছে 10 বিঘা জমি, ঠিক আছে, আর আমার হচ্ছে 5 বিঘা জমি। তুই 10 বিঘাতে পেলে 30 মণ ধান, আমি 5 বিঘাতে পেলাম 30 মণ ধান, তাহলে কার উৎপাদনটা বেশি হলো? আমারটা। তার মানে আমার কম জমিতে বেশি উৎপাদন, আর বেশি জমিতে কম উৎপাদন। ওটাই হচ্ছে হেক্টর প্রতি এর পরিমাণটা বেশি। ক্লিয়ার? যেমন আমাদের থেকে বাংলাদেশে পাট উৎপাদনে হেক্টর প্রতি বেশি এবং কোয়ালিটিও ভালো, আমাদেরটা কম। ঠিক পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ফার্স্ট, বাট হেক্টর প্রতি উৎপাদন ধরলে পাঞ্জাব ফার্স্ট। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, তামিলনাড়ু গেল। আর এখানে আরেকটা কি আছে, বিক্রম সারাভাই, ওটা কোথায় অবস্থিত? স্পেস সেন্টার বল। তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশ, এরপরে যাবো এটা। এই তামিলনাড়ুতে এই চেন্নাই বন্দর, আর কি কি বন্দর আছে বল? আর কি কি আছে মনে কর? চেন্নাই আর কি বন্দর আছে? তুতিকোড়ির নাম শুনেছিস? তুত্তিপুরি, হ্যাঁ হ্যাঁ শুনছি। তুতিকোড়ি আমদানিকারক বন্দর। আমদানিকারক বন্দর। আর হচ্ছে বিশাখাপত্তনম, এখানে অন্ধ্রপ্রদেশ। তুত্তিপুরি নিয়ারপোর্টে তো আছে। যাই হোক, তামিলনাড়ু গেল। এবার চলে আস, আর তামিলনাড়ু এখানে কন্যাকুমারীটা মনে রাখবে। আর এই যে এখানে এই জায়গাটা কয়েকটা জিনিস মনে রাখতে হয়। পকপুনালি, পকপুনালি কার কার মধ্যে ভাগ হয়েছে? তামিলনাড়ু আর শ্রীলঙ্কা। এটা মান্নার উপসাগরও আছে, পকপুনালি মান্নার উপসাগর, ঠিক আছে। এবার চলো অন্ধ্রপ্রদেশ। ইউরেনিয়াম উৎপাদনে প্রথম। ইউরেনিয়াম আছে, আরো আছে অন্ধ্রপ্রদেশে, শুধু ইউরেনিয়াম না। তারপরে হচ্ছে তামাক উৎপাদনে ফার্স্ট, মাছ উৎপাদনে ফার্স্ট, ঠিক আছে। ঘরোয়া মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গ, কিন্তু যদি ওভারঅল মাছ উৎপাদন সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আমরা অন্ধ্রে মাছ শুনি না, অন্ধ্রের রোড, ওগুলো কোথা থেকে আসে? সব অন্ধ্রপ্রদেশ থেকে, ঠিক আছে, বরফ দিয়ে নিয়ে আসে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
এই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, সতীশ ধাওয়ান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আর কি আছে? বিক্রম সারাভাই স্পেস সেন্টার, কারণ এর উপকূলবর্তী অঞ্চলগুলোতে স্পেস সেন্টার হয়। এই যেমন উড়িষ্যাতে চাঁদিপুর আছে, এটাও বালিয়াড়ি উপকূলবর্তী অঞ্চল, সেরকম অন্ধ্রপ্রদেশেও আছে। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। আর একটা কি হয়েছে? বিশাখাপত্তনম। এবার তেলেঙ্গানা সম্পর্কে পড়ে যাচ্ছি, তার আগে উড়িষ্যা। উড়িষ্যা তো জানি, উড়িষ্যা বিখ্যাত কয়েকটা জায়গা আছে, যেমন তার মধ্যে 1 নম্বরে চিল্কা। কেন বিখ্যাত? চিল্কা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম উপহ্রদ, হানিমুন ল্যান্ড বলা হয়, সৌন্দর্যের জন্য বিখ্যাত। এবং সব থেকে লেটেস্ট যেটা রামসার সাইট। রামসার সাইটটা কি জিনিস? কি বলে? অনেকে মনে হচ্ছে রামসার মানে রামের কোনো ব্যাপার আছে, এখানে রামের কোনো ব্যাপার নয়। রামসার একটা হচ্ছে ইরানের একটা শহরের নাম। সেই ইরানের শহরে কি হয়েছিল? এই যে জলাভূমি, যেখানে দেখবে জল জমে জমে থাকে, স্যাঁতস্যাঁতে জল, যে মালদাতে গেলে দেখতে পাবি যেখানে সেখানে জল জমে আছে, বড় বড় জায়গাতে জল জমে আছে, ডুবে আছে কিছু জমি। তো এই জলাভূমিকে সংরক্ষণ করতে হবে, কারণ ওর মধ্যে প্রচুর মাছ থাকে, জীব থাকে, ছোট ছোট গাছ থাকে, তারপরে হচ্ছে ওই শেওলা জাতীয় কিছু কিছু উদ্ভিদ থাকে, সেগুলোকে সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণ তাগিদে 1971 সালে ইরানের রামসারে একটা সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনের নাম অনুযায়ী এই রামসার যতগুলো জলাভূমিকে নিয়ে সংরক্ষণ করা হয়, নাম দেওয়া হয়ে গেল কি? রামসার সাইট। অ্যাকচুয়ালি এটা একটা জায়গার নাম। কত সালে ফার্স্ট? 1971। তারপরে ভারতবর্ষে যদি ফার্স্ট বলা হয়, সেটা হচ্ছে চিল্কা। চিল্কা যেটা হ্রদ, সেই চিল্কার হ্রদে হচ্ছে ভারতবর্ষের প্রথম ফার্স্ট হচ্ছে রামসার সাইট। রামসার শব্দের অর্থ কি? কি? রামসার শব্দের অর্থ জলাভূমি। কি জলাভূমি নয় তো, স্যাঁতস্যাঁতে বদ্ধ। আরে ওটাই তো জলাভূমি, সেচে বদ্ধ জলা, যেখানে জল জমে থাকে, ওটাই বোঝালাম আমি। উড়িষ্যাতে তো লোহা, ক্রোমাটাইট আর নিকেল উৎপাদনে প্রথম। সে তো অবশ্যই। আর এই যে এর উড়িষ্যার মধ্যে কয়েকটা বিখ্যাত জায়গা আছে, কি না? রথ মন্দির, আর একটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির, খুবই ইম্পর্টেন্ট। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যার যে উড়িয়া ল্যাঙ্গুয়েজ, আগে উড়িয়া ছিল, সেটাকে উড়িয়া করা হয়েছে। এটা হচ্ছে আমাদের লাস্টতম ল্যাঙ্গুয়েজ হিসেবে যুক্ত হয়েছে। এটা কিন্তু লাস্টতম না, যে টোটাল 18টা ছিল, তৃতীয় দফায় যখন সংরক্ষণ হলো, ভাষা আরো 4টে যুক্ত হলো, তখন এই উড়িয়া ল্যাঙ্গুয়েজটা ঢুকেছিল। এই উড়িষ্যার মধ্যে যে নৃত্যটা কি নাম? উড়িষ্যি। ঠিক আছে। আর এই আর কি আছে উড়িষ্যাতে? পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। এবার পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম প্রতিবেশী রাজ্য হচ্ছে উড়িষ্যা। এবার চলে গেল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সম্পর্কে বলবো না, ওটা গোটাটাই বলতে একটা সময় লেগে যাবে। আপাতত এই অবধি মোটামুটি ক্লিয়ার সবার, একটা ধারণা কনসেপ্ট। তো এই অবধি রাখি আপাতত, নাকি? ভালো তো লাগছিল আলোচনা। এবার কোশ্চিন সলভ করি, শুধু আলোচনা করলে হবে।